আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি সবাই শুনতে পাচ্ছ আমাকে। শুনতে না পাইলে বইলো, যেমন গতকালকে মনে হয় সমস্যাটা হয়েছিল। 10 মিনিট নাকি 8 মিনিট পর্যন্ত শুনতে পাওনি। ওকে, দেখো আমি এখানে তোমাদের একটা খাতা দেখি। গত দিনের যে ক্লাস নিয়েছিলাম সে ক্লাসের ওপরে এই খাতাটা উম্মে সালমা তুমি দিয়েছো। তো তুমি এখানে পার্ট বি এর এই প্রশ্নটার অ্যান্সার দিয়েছো এইটুকু। এইটুকু দিয়ে 4 মার্ক পাবা না। 4 মার্ক পাবা না, এখানে এক এক দিলেও দিতে পারে। তো এইটুকু লিখে এসে যদি তুমি বলো যে আমি হেভি লিখেছি, তাহলে কিন্তু হবে না। 4 মার্ক মানে একটা পৃষ্ঠা তো লিখতে হবে। যেমন এখানে তুমি বলেছো দ্য মেইন আইডিয়া অফ দিস প্যাসেজ ইজ, এটা নো দাই সেলফ, এটা কারেক্ট, ঠিক আছে। এটার জন্য হয়তো তোমাকে দিল হচ্ছে 1 মার্ক দিল, বা 2 দিল ধরলাম। সাপোর্টিং আইডিয়াগুলো কি কি তোমাকে লিখতে হবে। তুমি এখানে বলেছো যে সাপোর্টিং আইডিয়া জিনিসটা কি সেটা বলেছো, বাট সাপোর্টিং আইডিয়া কোনগুলো সেগুলো তুমি এখানে এক্সপ্লেইন করোনি। তো এটা তো এক্সপ্লেইন করতে হবে। আর এইখানে যেটা তুমি সামারি দিয়েছো, ঠিক আছে, ম্যান হ্যাজ ইনবর্ন কিউরিওসিটি কিউরিওসিটি টু সিন, টু সিন না, টু সি দ্য আনসিন অ্যান্ড টু নো দ্য আননোন। সো ক্রিটিক্যালি ইভ্যালুয়েট থিং আদার্স থিংস হয় না, আদার থিংস হয়। দাস হি গ্যাদার্স এক্সপিরিয়েন্স থ্রু আউট হিজ লাইফ। এবার দেখো এই হিটাকে ম্যান, তাই না? আচ্ছা, যদি ম্যান হয় তাহলে ঠিক আছে। বাট হি knows only a little about him. Oneself is the best way to develop one's personality. Philosophers agreed that knowing thyself is the best study of discovering one's inner faculties. Our faults to be perfect in all respects of life. এটা ঠিক আছে। এটা যদি আমরা সামারি ধরি তাহলে মোটামুটি ঠিক আছে। এইটাতে তুমি 2 পাবা, কিন্তু এই জায়গায় তুমি 1 পাবা। বা যদি আমাদের যদি সেরকম টিচারের কাছে যায় হয়তো 1ও দিবে না। তো এই বিষয়গুলো নিয়ে একটু সচেতন থাকতে হবে। এটা যেমন আমি গতদিনে কিন্তু এভাবে লিখে দেইনি। হ্যাঁ, এটা আমি খাতা দেখলাম আর কি। এর মানে আবার এরকম মনে করিও না যে সামনের দিন দিবই না, আজকে দিয়ে হচ্ছে এরকম করে বললো, এরকম না। তোমরা যদি না দিতা তাহলে তো এটা বুঝতাম না যে তোমাদের এই সমস্যাটা হচ্ছে। এই জন্য যেদিন যে হোমওয়ার্কগুলো দেবো হোমওয়ার্কগুলো করে দেওয়ার চেষ্টা করবা। যেমন তোমাদের একজন শুধু করেছো, বাকিগুলো কি হাওয়া খাবা। তো বলবা যে হ্যাঁ আমি তো ভালো রেজাল্ট হয়নি, এটা সেটা, মানে তুমি প্র্যাকটিস করোনি। তুমি জানো যে সাইকেল কিভাবে চালাইতে হয়, নদীর মধ্যে সাঁতার কিভাবে কাটতে হয়, এটা তুমি জানো, কিন্তু কোনোদিন নদীতেই নামলে না। রিয়েল লাইফে যখন যাই চ্যালেঞ্জ ফেস করবা, তুমি কত কোনো পুকুরে ডুবে যাচ্ছ, তখন তুমি যদিও জানো যে হাত পা ছুড়ে যে সাঁতার কাটতে হয়, কিন্তু সাঁতার কাটতে পারবা পারবা না। তো এরকম পরীক্ষার হলে গিয়ে তুমি যদি এখন যদি প্র্যাকটিস না করো, পরীক্ষার হলে গিয়েও তোমার ওইটা আর আসবে না তখন। তো এই জন্য একটু মাথায় রেখে আর কি প্র্যাকটিসগুলো করো। ওকে, চলো আমরা এই পার্ট বিটা আরেকবার পড়ি, এবং এইখান থেকে আরো 2টা প্রশ্ন আছে, সেই 2টা আমরা পড়বো। এই স্যার, পার্ট, আমি হোমওয়ার্ক করছিলাম, আমারটা কি দেখছিলেন? হ্যাঁ, স্যার, আমিও হোমওয়ার্ক করছিলাম, আপনি কি দেখছিলেন? কই হোমওয়ার্কটা এইটা? ও আচ্ছা, না এটা স্যার, দেখিনি। exam- আচ্ছা ধন্যবাদ, আমি এটা দেখি তাহলে। হোয়াট ইজ দ্য মেন আইডিয়া এন্ড হোয়াট, আচ্ছা, দ্য মেন আইডিয়া অফ দ্য প্যাসেজ ইজ নো thyself। আচ্ছা, and the supporting ideas are man's indomitable desire to know unknown, importance of knowing thyself, difficulties of knowing thyself, process of developing oneself. In this passage the author, আচ্ছা এখন ধরো আমি এটুকু পড়লাম না, তাও তারপরে আমি যেটা বলতেছি তোমার এটা ঠিক আছে। তুমি এটা লিখলে তুমি 2.5-3 মার্কস পেয়ে যাবা। বা যদি টিচার ভালো হয় 4-4ই দিয়ে দিতে পারে, যদিও লিটারেচার স্টুডেন্টদেরকে দেয় না এত মার্কস। হ্যাঁ, কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবা। এভাবেই লিখতে হবে, এভাবে, এবং এতখানি করে যখন লিখবা তখন দেখবা যে, মানে একটা জিনিস তোমরা মাথায় রাখবা যে প্রতিটা মার্কসের জন্য 3 মিনিট করে সময় দেয়। মানে টাইম যদি টোটাল ক্যালকুলেশন করো, আমি তোমাদের ক্যালকুলেট করে দেবো যদিও পরীক্ষার আগে। টাইম ম্যানেজমেন্ট একটা ইস্যু, সেই ম্যানেজমেন্টটা শিখিয়ে দেবো কীভাবে করতে হবে।
তো সেই অনুযায়ী প্রত্যেকটা মার্কসের জন্য তুমি পাবা হচ্ছে 3 মিনিট করে, অ্যান্ড 4 মার্কের জন্য তুমি 12 মিনিট পাবা। কিন্তু 3 লাইন তো 12 মিনিটে লিখলে হবে না, তাই না? তো 12 মিনিটে বা মোটামুটি 10 মিনিটে এই এতখানি লিখতে হবে, তাহলে তুমি ভালো মার্কস পাবা। আর এই যে তুমি হচ্ছে উপমা, তুমি এইভাবে যেভাবে লিখেছো এইভাবেই লিখতে হবে, এবং এইভাবেই সবাই লেখার চেষ্টা করো। সাপোর্টিং আইডিয়াগুলোও কি বলতে হবে, এবং সেইটাকে প্রুভ করতে হবে যে কেন এটা মেন আইডিয়া, কেন এটা সাপোর্টিং আইডিয়া, সেটাকে এভাবে লিখে উল্লেখ করতে হবে আর কি। হ্যাঁ, author is trying to focus on the abstract quest of finding something beyond the material capacity which is knowing। হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, একটু 1 মিনিট দাঁড়াও তো। আচ্ছা, ওকে। দেখো আমরা এটা যেভাবে লিখেছো, হ্যাঁ এটা মোটামুটি ঠিক আছে, এটা এইভাবে লেখার চেষ্টা করো। আর এত বড় দরকার নাই, হ্যাঁ তুমি 1 পাতা লিখলেও হয়ে যাবে। আর এখানে যে সামারিটা লিখেছো, দ্য ইনবর্ন কিউরিওসিটি and the indomitable desire to see the unseen and to know the unknown led a man to find out the things, এটাও ঠিক আছে আর কি। হ্যাঁ, এটাও ঠিক আছে, এভাবেই লিখবা তাহলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, তো যারা হোমওয়ার্ক দাওনি তারা এইভাবে দেওয়ার চেষ্টা করবা। একটা জিনিস মাথায় রাখবা হচ্ছে প্রতিটা মার্কসের জন্য 3 মিনিট করে সময় পাবা। তো 4 মার্কের এটা, তো 12 মিনিট তুমি সময় পাবা। 12 মিনিটে এটা লেখার চেষ্টা করবে। এখন 12 মিনিটে তো তুমি 3-4 লাইন লিখে মার্কস পাবা না। তো এই জন্য একটু চেষ্টা করো যে মানে লজিক খাটাইতে হবে যে আমাকে কেন 12 মিনিট সময় দিল আর আমি 3 মিনিটে 3 লাইন লিখে আমি মার্কস পেয়ে যাব, এরকমটা হবে না কখনোই। ওকে, আরো অনেকেই দেওয়ার চেষ্টা করবা। একবারেও যদি কোনোদিন না দেখাও, হ্যাঁ তাহলে তোমার রাইটিং এর যে ভুল যদি থাকে তাহলে সেটা শুধরে দেবো কেমনে? হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু লাভ হবে না যদি হোমওয়ার্কটা না দাও। চেষ্টা করো এরপর থেকে দেওয়ার। তো চলো আমরা এবার এইটা পড়ার চেষ্টা করি। এইটা পড়ে আমরা এখান থেকে এটা এটা তো তোমরা লিখেছোই, আমি ওই যে বললাম উপমাটা ঠিক আছে, সেটা তোমরা দেখে নিও। আমরা এই যে বাকিটা দেখবো, যেমন রাইটার্স অ্যাটিটিউড, এইটা বের করার চেষ্টা করব, এবং আমরা বের করার চেষ্টা করব এই যে এগুলো তো আলাদা, এগুলো এক একটা প্যাসেজের উপরে ডিপেন্ড করবে, এক এক রকমের আসবে। কিন্তু এই যে গিভ এ সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ, এইটা আমরা দেওয়ার চেষ্টা করব। তাহলে রাইটারের অ্যাটিটিউড এবং সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ, এই দুইটা আমরা দেওয়ার চেষ্টা করব আর কি এখান থেকে। দেখো আমরা আগে পড়ি। ম্যান হ্যাজ ইনবর্ন কিউরিওসিটি টু সি দ্য আনসিন অ্যান্ড টু নো দ্য আননোন। মানুষের একটা সহজাত বা জন্মগত একটা কৌতূহল রয়েছে আননোনকে জানার এবং আনসিনকে দেখার, মানে যা কিছু সে দেখতে পারে না সেটাকে দেখার জন্য তার একটা আগ্রহ কাজ করে, এবং যে জিনিসটা সে জানে না সেটাকে জানতে চায়। ওয়ান ক্যান ডু মেনি থিংস টু ফুলফিল ওয়ানস ইনডোমিটেবল ডিজায়ার। বলা হচ্ছে যে কোনো ব্যক্তি সে অনেক কিছুই করতে পারে তার যে অদম্য ইচ্ছা, সেই ইচ্ছাগুলোকে ফুলফিল করার জন্য। এ পারসন ইউজুয়ালি ট্রাইজ টু ফাইন্ড আউট দ্য থিংস অ্যান্ড বিং সারাউন্ডিংস হিম। বলা হচ্ছে একটা ব্যক্তি সে সাধারণত চেষ্টা করে, ট্রাইজ টু ফাইন্ড আউট দ্য থিংস মানে তার আশেপাশের যে জিনিসগুলো রয়েছে বা আশেপাশের যে মানুষজন, তারপরে অ্যানিম্যাল, পশু পাখি যা কিছু রয়েছে সব কিছুকেই সে চেষ্টা করে ফাইন্ড আউট করতে, সেগুলোকে জানতে, সেগুলোর সাথে পরিচিত হতে। হি ক্রিটিক্যালি ইভ্যালুয়েটস আদার্স, ওভারলুকস, কাউন্টস, মেজার্স অ্যান্ড অবজার্ভ দ্য সার্কামস্ট্যান্সেস। সে অন্যদেরকে মানে সমালোচনা করে, ইভ্যালুয়েট করে, মূল্যায়ন করে। সে অনেককে অবজ্ঞা করে, ওভারলুক করে, এড়িয়ে যায়। সে কাউকে কাউকে গণনায় ধরে, মানে তাদেরকে সে হচ্ছে তার চিন্তাভাবনায় রাখে, এবং অনেক বিষয়ে সে অনেক মেজার নেয়, সে স্টেপস নেয়, উদ্যোগ নেয়, এবং অনেক সার্কামস্ট্যান্সেস রয়েছে, পরিস্থিতি, পরিবেশ রয়েছে যেগুলোকে সে অবজার্ভ করে, দেখে যে হ্যাঁ কী থেকে কী হচ্ছে, এগুলো সে চিন্তাভাবনা করে।
and thus he gathers experience throughout his lifetime, leaving himself unknown. এবং এভাবে সে তার সারা জীবন ধরে সে এক্সপেরিয়েন্স গ্যাদার করে এবং নিজেকে আননোন হিসেবেই রেখে দেয়। মানে ব্যাপারটা এরকম, তোমার ভেতরে যদি ক্ষুধা না থাকে তাহলে তোমার তো জ্ঞানের ক্ষুধা যদি না থাকে তাহলে তুমি তো একটা সময় গিয়ে আর জ্ঞান অন্বেষণ করবে না। বাট জ্ঞান এমন একটা জিনিস, তুমি সারা জীবন কেন মৃত্যু আগ পর্যন্ত যদি তুমি জ্ঞান অন্বেষণ করো তাও দেখবা জ্ঞান শেষ হচ্ছে না। তো তুমি যদি এই তৃষ্ণাটা তোমার যদি না থাকে তাহলে একটা সময় গিয়ে তুমি তো আর আননোনকে জানার চেষ্টা করবা না। But to know thyself is an abstract quest for finding something beyond the material capacity. It is very difficult to understand and realize our own selves is to know our own identity. কিন্তু নিজেকে জানা এটা একটা অ্যাবস্ট্রাক্ট কোয়েস্ট, মানে এটা একটা বলতে পারো হচ্ছে কি বলে একটা গুণগত একটা চাওয়া বা একটা সার্চ, কোয়েস্ট অফ ফাইন্ডিং সামথিং, মানে এটা একটা আননোন জিনিস, একটা গুণগত জিনিস। গুণগত বলতে ধরো অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস কি, আমরা যে নাউন প্রোনাউনের ক্ষেত্রে আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কনক্রিট নাউন। কনক্রিট নাউন হচ্ছে যেগুলো আমরা টাচ করতে পারি বা দেখতে পাই চোখে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো, যেমন অনেস্টি, হ্যাঁ অনেস্টিকে কি আমরা দেখা যায়, টাচ করতে পারি? টাচ করতে পারি না, দেখতেও পাই না, তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো বলা হচ্ছে নোয়িং দাই সেলফ, এই ধারণাটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি না বা যেটাকে ধরা যায় না, কিন্তু এটাকে আমরা ফিল করতে পারি জাস্ট। তো বলা হচ্ছে এই নোয়িং দাই সেলফ, এই জাতীয় অ্যাবস্ট্রাক্ট যে হচ্ছে কোশ্চেনটা যেটাকে আমরা সার্চ করি, এটা ম্যাটেরিয়াল ক্যাপাসিটিকে বিয়ন্ড করে চলে যায়, অর্থাৎ আমাদের যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যটাকেও যেন ছাড়িয়ে যায়। এটা যেন আমরা অনেকেই আর কি খুঁজে পাই না, নিজেকে জানতে পারি না। বলা হচ্ছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এটা বুঝতে পারাটা খুব কষ্টকর, কঠিন, এবং আমাদের নিজেদের আইডেন্টিটি কি, আমাদের পরিচয়টা কি, এইটাকে জানা, রিয়েলাইজ করা, এটা খুব কষ্টকর, খুব কঠিন কাজ। ধরো তোমার স্ট্রেংথ কোথায়, তুমি কোনটাতে ভালো, কোনটা কি পছন্দ করো, হ্যাঁ এইটাতে সব মানুষই কিন্তু এটা বুঝে না, সব মানুষই এটা বুঝে না। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, আমি আমার কথা বলি। আমি যখন ঢাকায় গেছি তখন আমি চিন্তা করেছিলাম, আমি রাজশাহীতে পড়াশোনা করেছি, তো রাজশাহীতে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে যখন ঢাকায় গেলাম তখন আমার মনে হলো যে আমি ঢাকায় গিয়ে সিএ করব। তো সিএ করতে হলে আগে এসএসসিএ করতে হবে, কারণ আমি তো যেহেতু ইংলিশ থেকে যাচ্ছি, কমার্স ব্যাকগ্রাউন্ড না। তখন আমি যেটা করলাম যে হচ্ছে ওই এসসিসিএ বা সিএ করব, এটা চিন্তা করে গেলাম, গিয়ে দেখলাম যে না এটা আমার জন্য না। বাট আমি রাজশাহী থাকতে ভাবতাম যে না এটা আমার জন্য, তাহলে ওখানে গিয়ে আমি জানতে পারলাম যে না এটা আমার জন্য না। তারপরে আমি গেলাম হচ্ছে মার্চেন্ডাইজিং শিখবো, গার্মেন্টস কোম্পানিগুলোতে ঢুকবো। এবার মার্চেন্ডাইজিং এর ইতিহাস সবকিছু শুনে মুনে দেখলাম যে না এটাও আমার জন্য না, সুতরাং ওইটাও বাদ। আমি আমার নিজেকে জানলাম যে এটা আমার জন্য না। পরে আইটির কাজে একটা ছোট ভাই আইটির কাজ করতো, পলিটেকনিকের আর কি স্টুডেন্ট ছিল সে, তার ওইটা দেখে আমার ওয়েবসাইট বানানো দেখে আমার খুব ভালো লেগে গেল। তারপরে আমি ওইটা হচ্ছে করতে শুরু করলাম। তো ওইটা করতে করতে একটা সময় আমার মনে হলো যে না এটা আর এনজয় করতেছি না, ওইটা বাদ দিয়ে ডিজিটাল মার্কেটিং ওইটা এখনো চলতেছে। ইতোমধ্যে যেটা হলো যে তোমাদেরকে এই যে পড়ানো 17 সাল থেকে আমি একটু একটু করে অনলাইনে পড়াতে আমি যদিও বাংলাদেশে এটা প্রথম শুরু করেছি, ইনফ্যাক্ট তোমরা আরও যে গ্রুপ যা কিছু দেখো তারা বলতে পারো যে 100%ই আমার স্টুডেন্ট। হ্যাঁ আমাদের এখান থেকে 17 সালে 18 সালে পড়েছে, 19 সাল 20 সাল পড়েছে, তারপরে তারা এরকম শুরু করেছে। তো এটা শুরু করেছি, পরে দেখলাম যে হ্যাঁ এখানে আমি একটু মজা পাচ্ছি, ইনফ্যাক্ট এটাই যে এখনো মজা পাচ্ছি, সেই 17 সাল থেকে শুরু করে এখনো মজা পাই। আবার আইটির যে কাজকর্মগুলো এগুলো আমি মজা পাই। তাহলে আমি আমার নো দাই সেলফ করতে গিয়ে, আমি আমার নিজেকে চিনতে গিয়ে আমি দেখলাম যে হ্যাঁ আইটি, কম্পিউটার, হ্যাঁ হার্ডওয়্যার, সফটওয়্যার, ইলেকট্রনিক্স, এই জিনিসগুলো আমাকে খুব টানে। এবং একই সঙ্গে টানে হচ্ছে এই যে পড়ানোর বিষয়টা, টিচিং। হ্যাঁ ট্র্যাডিশনাল টিচিং আবার আমার ভালো লাগে না, যে আমি ক্লাসরুমে বক্তব্য দিচ্ছি, স্টুডেন্টরা হা করে তাকিয়ে আছে, এইটা আবার আমার ভালো লাগে না। হ্যাঁ কিন্তু এই জিনিসটা ভালো লাগতেছে, আমি দূর থেকে তোমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি বা দূর থেকে তোমাদের সাথে কথা বলতেছি, এটা আমার মজা লাগে। তো আমি আমার নো দাই সেলফ করতে গিয়ে আমি দেখলাম যে আমি এই জিনিসগুলোতে আমার ভালো লাগে। ঠিক এরকমই তোমরা যখন চাকরি লাইফে ঢুকবা
অনার্স কমপ্লিট করার পরে, তখন দেখবা তোমাদেরও শুরুতে মনে হবে একটা কাজে ঢুকছেও না, এটা ভালো লাগতেছে না, আরেকটা কাজ, এরকম করতে করতে একটা সময় গিয়ে তুমি একটাতে গিয়ে দেখবা যে না এইটাই আমার জন্য। আবার এমন অনেক লোকও আছে, সে আদতে ব্যবসা করতে পছন্দ করে কিন্তু সে একটা চাকরি করতেছে একটা জায়গায়, তাহলে সে তার নিজেকে জানতে পারলো না। হ্যাঁ, আবার এমন লোক আছে, সে আসলে ব্যবসার লোক না, ব্যবসা করতে সে তার পছন্দ না, সে এগ্রিকালচারে ভালো, কিন্তু সে যদি নিজেকে না জানতে পারে তাহলে কি হবে, সে ব্যবসা করতে যাইবে, ব্যবসায় হয়তো সে সারা জীবন ব্যবসায় হয়তো করবে, টুকটাক সাফল্য পাবে, কিন্তু তার নো দাই সেলফ যদি সে করতো, নিজেকে যদি জানার চেষ্টা করতো, তাহলে সে দেখতো যে আসলে সে কৃষিকাজে ভালো। এই জন্য নোয়িং দাই সেলফটা, নিজেকে জানাটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, বা নিজের সম্পর্কে ক্রিটিসাইজ করা, হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইট মে বি সিমিলার টু সেলফ ক্রিটিসিজম অর সেলফ অ্যানালাইসিস। এই দেখো এই কথাটাই বলতেছে যে এই নো দাই সেলফটা, এটা অনেকটা নিজের সম্পর্কে সমালোচনা করা বা নিজের সম্পর্কে বিশ্লেষণ করা, এটা হচ্ছে প্রায় একই জিনিস। নোয়িং দাই সেলফ মেক্স ওয়ান আন্ডারস্ট্যান্ড ওয়ান সেলফ হুইচ সিমস টু বি দ্য বেস্ট ওয়ে টু নো ওয়ানস সেলফ। বলা হচ্ছে নোয়িং দাই সেলফ, নিজেকে জানার যে চেষ্টাটা, এটা মেক্স ওয়ান, কোনো একজনকে যেটা করে সেটা হলো যে আন্ডারস্ট্যান্ড ওয়ান সেলফ, অর্থাৎ নোয়িং দাই সেলফ, এটা যদি কেউ চেষ্টা করে, নিজেকে জানার চেষ্টা করে, তাহলে এটা যে কোনো ব্যক্তি তার নিজেকে খুব ভালোভাবে জানতে পারবে, সে কে, তার উদ্দেশ্য কি, সে কি করতে চায়, তার কোন জিনিসটা ভালো লাগে, কোন জিনিসটাতে সে সুখ অনুভব করতেছে, কোন জিনিসটাতে সে স্যাটিসফাইড, এটা সে জানতে পারবে যদি এই নো দাই সেলফের প্র্যাকটিসটা যদি সে করে। এবং এটা হচ্ছে কোনো মানুষ তার নিজেকে জানার ক্ষেত্রে এটা হচ্ছে বেস্ট ওয়ে, এই নোয়িং দাই সেলফটা। দেয়ারফোর দ্য ইম্পর্টেন্স অফ নোয়িং দাই সেলফ ক্যান নেভার বি ডিনাইড। অতএব নিজেকে জানার যে গুরুত্ব, এটাকে ডিনাই করা যায় না, এটাকে অস্বীকার করা যায় না। ইট ইজ আনডাউটেডলি ইম্পর্টেন্ট ফর এনিওয়ান টু আইডেন্টিফাই হিজ অর হার পার্সোনালিটি। বলা হচ্ছে এটা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ যে কারোর জন্যই তার নিজেকে শনাক্ত করা এবং তার নিজের পার্সোনালিটি, ব্যক্তিত্বটাকে উন্মোচন করার ক্ষেত্রে বা জানতে পারার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। থাউজেন্ডস অফ ইয়ার্স এগো, হাজার হাজার বছর আগে, ফিলোসফার্স থট অ্যাবাউট ইট। হাজার হাজার বছর আগে দার্শনিকরা এইটা ব্যাপারে চিন্তা করেছিল, অ্যান্ড সেইড নো দাই সেলফ ইজ দ্য বেস্ট স্টাডি অফ ডিসকভারিং ওয়ানস ইনার ফ্যাকাল্টিস। এবং বলেছে যে নিজেকে জানার যে প্র্যাকটিস, এটাই হচ্ছে একটা বেস্ট স্টাডি, নিজেকে নিয়ে বিশ্লেষণ করা, স্টাডি করা, ক্রিটিসাইজ করা, এটাই হচ্ছে নিজেকে ডিসকভার করা, নিজের ভেতরের ফ্যাকাল্টিগুলো, নিজের ভেতরের সুপ্ত প্রতিভাগুলো, এগুলোকে উন্মোচন করার একটা বেস্ট রাস্তা হচ্ছে এটাই। ইট অ্যাপিয়ার্স টু বি ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড আউট আওয়ার লিমিটেশন। বলা হচ্ছে এটা খুব কঠিন হতে পারে যে আমাদের সীমাবদ্ধতাগুলো ফাইন্ড আউট করা একটু কঠিন, হ্যাঁ এটা কঠিন হতে পারে। ইট ইজ অলসো ইনস্ট্রাকটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ ফর ডেভেলপিং ওয়ান সেলফ। এবং তারপরেও যদি কেউ এটা করে থাকে তাহলে এখান থেকে সে এটা একই সঙ্গে তার জন্য ইনস্ট্রাকটিভও হতে পারে, আবার কনস্ট্রাকটিভও হতে পারে। মানে এক কথায় তার নিজেকে এই নোয়িং দাই সেলফের মাধ্যমে নিজেকে গঠন করতে পারে। এবং এইটার ব্যাপারে এখানে দেখো একটা কথা বলতেছে যে there are many people who finds pleasure in backbiting others। অনেক মানুষ রয়েছে যারা কোনো মানুষের পেছনে ব্যাকবাইট করতে, মানে সমালোচনা করতে বা গীবত করতে পছন্দ করে, এবং গীবত করে অনেকে মজা পায়। অনেক লোক আছে না যে পেছনে কাঠি নাড়ে, এই কাঠি নেড়ে আর কি অনেকে মজা পায়, এটাকে বলা হচ্ছে ব্যাকবাইটিং, পেছনে কথা বলা আর কি। দে ডু নট দে ডু নট অ্যামেন্ড দেমসেলফ, রাদার দে আর অ্যাফ্রেইড অফ সেলফ ক্রিটিসিজম লেস্ট দেয়ার ফল্টস শুড বি লিক আউট। বলা হচ্ছে এই সমস্ত লোকগুলো তাদেরকে অ্যামেন্ড করে না, তাদেরকে শোধন করে না বা শুধরে নেয় না, এবং তারা ভয় পায় যদি সেলফ ক্রিটিসিজম করা হয় তাহলে তাদের ভুল ত্রুটিগুলো যদি লিক আউট হয়ে যায়, বেরিয়ে পড়ে, তাহলে এই জন্য তারা কি করে, নিজেদেরকে না শুধরে অন্যদের পেছনে গিয়ে ব্যাকবাইট করে। However, knowing thyself is the best way to rectify, to identify the inner man which is earnestly required to perfect in all respect of life। বলা হচ্ছে যাই হোক, নোয়িং দাই সেলফ এটা হচ্ছে একটা বেস্ট ওয়ে, কোনো মানুষ তার নিজেকে শুধরে নেওয়া, নিজেকে, নিজের ভেতরটাকে আইডেন্টিফাই করা, এবং হচ্ছে তার জীবনের প্রত্যেকটা বিষয়ে নিজেকে পারফেক্ট করে তোলার জন্য এটা একটা বেস্ট ওয়ে।
এখন কথা হচ্ছে যে এই প্যাসেজটার এই যে নো নো দাইসেলফ, এটা মনে হয় সক্রেটিস বলেছিল, নো দাইসেলফ, সক্রেটিস না প্লেটো, এটা নিয়ে একটা রাইটিংও আছে, হ্যাঁ। হু সেইড নো দাইসেলফ, এটা আমরা পেয়ে যাবো। সক্রেটিস, সক্রেটিস বলেছিলেন নো দাইসেলফ, নিজেকে জানো। তোমরা কেউ যদি এখানে, এখানে তো নাই, হয়তো তিতুমির, তিতুমির কলেজে মনে হয় ওই ওদের বাহিরের দিকে লেখা আছে নো দাইসেলফ। তো ওরা সবাই এখান থেকেই নিয়েছে। ইনফ্যাক্ট নো দাইসেলফ এটা একটা বিখ্যাত ইয়ে, একটা স্লোগান বলতে পারো, ম্যান নো ডাইসেলফ, মানুষ তোমরা নিজেরা নিজেদেরকে আগে চিনো, সক্রেটিস এটা বলেছিল। আচ্ছা, এবার আসো আমরা তাহলে এখানে জানলাম, আমরা যদি একটু সংক্ষেপ করার চেষ্টা করি, যে নিজেকে জানা, নিজের ব্যাপার নিয়ে আত্মসমালোচনা করা, এটাই হচ্ছে বেস্ট ওয়ে, এবং এটার মাধ্যমে একজন মানুষ তার নিজেকে জানতে পারে, নিজের ভুল ত্রুটি, নিজের স্ট্রেংথ, নিজের সব কিছুকেই জানতে পারে। তো এই কথাটাই এখানে বলা হচ্ছে। আমরা এবার যদি এটার এখানে যাই, যে আমি ওই যে গতদিনে বলেছিলাম না একটা টেকনিক, যে এই রাইটিংটার মেইন আইডিয়াটা মূলত তোমরা এইখানেই পেয়ে যাবা। দেখো এখানে এটা দেয়া আছে, এক্সপ্লেইন দ্য টার্ম নো দাইসেলফ, এটাতেই আমরা বুঝে ফেলতেছি যে এটা এটা হবে মেইন আইডিয়া। যেটা আমরা যদি টাইটেল দিতে চাই এই রাইটিংয়ের, তাহলে কি বলবো, টাইটেলটাও হবে নো দাইসেলফ। এই যে এটার গিভ এ সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ, তাহলে যেটা মেইন আইডিয়া সেটাই তোমরা টাইটেল হিসেবে ইউজ করতে পারবা, সেটাই তোমরা টাইটেল হিসেবে ইউজ করতে পারবা। হ্যাঁ, একটু অন্যভাবে ইউজ করতে পারবা। যেমন এখানে নো দাইসেলফ মানে কি, নো দাইসেলফ নিজেকে জানো, তোমরা হয়তো টাইটেল এখানে নোয়িং দাইসেলফ দিলা, মানে নিজেকে জানা, এরকমটা টাইটেল দিতে পারো। কিন্তু তুমি যদি নো দাইসেলফও দাও, তাও এখানে টাইটেলটা হয়ে যাবে। এবং নো দাইসেলফ দেওয়ার পরে দেখো এটা খুব ইজি, বলা হচ্ছে গিভ এ সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ। তাহলে আমরা এই টাইটেলটার প্যাসেজ দিলাম হচ্ছে নো দাইসেলফ। এবার জাস্টিফাই দ্য টাইটেল, এই জাস্টিফাই করতে গিয়ে যদি আমরা এই যে সামারিটা লিখেছিলাম না, এই সামারিটাকেই যদি রিরাইট করি, এই সামারিটাকেই যদি আরেকবার লিখে দিই, একেবারে হুবহু না লিখে, তাহলেই হয়ে যাবে। আমি তোমাদেরকে যেটা বললাম যে শিট, যেমন এইটার এই প্রশ্নটার উত্তর, এটা আমি যতটুকু বলতেছি ততটুকুই। সেটা হচ্ছে যে তোমরা মেন আইডিয়া, এই যে এখানকার মেন আইডিয়া যেটা পাবা, এই মেন আইডিয়াটাই হবে হচ্ছে এখানকার সুইটেবল টাইটেল। তুমি এটাকেই দিতে পারো, একটু চেঞ্জ করতে পারো। নো দাইসেলফ হচ্ছে মেন আইডিয়া, এখানে হয়তো বললাম নোয়িং দাইসেলফ, অথবা নোয়িং দাইসেলফ অর সেলফ ক্রিটিসিজম, এটা তোমরা টাইটেল হিসেবে দিতে পারো। অথবা বলতে পারো দ্য বেস্ট ওয়ে অফ লাইফ ইজ নোয়িং দাইসেলফ, এভাবেও তোমরা দিতে পারো টাইটেল। তবে যদি শুধুমাত্র নো দাইসেলফও দাও তাও ঠিক আছে। আচ্ছা, কার মাইক অন আছে, মাইকটা অফ করো। তাহলে নো দাইসেলফ মানে এখানে সুইটেবল টাইটেল এবং মেইন আইডিয়া এটা একই জিনিস হবে, একটু মাথায় নিয়ে রাখো। এবং এটা তোমরা যে এই জায়গাগুলো থেকেই পাবা, প্যাসেজে তো পাবেই, এই জায়গাগুলো থেকেই খোঁজার চেষ্টা করবা, তাহলে পেয়ে যাবা এখান থেকে। এবার দেখো জাস্টিফাই করো, এই যে নো দাইসেলফ, এটা তো তোমার, তুমি একটা টাইটেল দিলা, এই টাইটেলটা যে ঠিক আছে এটা তোমাকে প্রমাণ করতে হবে না যে আমি এই টাইটেলটা এই জন্য দিলাম কারণ এখানে এই বিষয়ে কথাগুলো বলা হয়েছে। তাহলে এই কথাগুলো তুমি কোথায় বলতেছো? এই সামারিতে এই কথাটাই তো বলতেছো না তুমি? সামারিতে এই প্যাসেজ সম্পর্কেই তো বলতেছো, প্যাসেজের ভেতর নো দাইসেলফটাই আছে। সুতরাং তুমি ওই সামারিটাকেই যদি একটু ঘুরিয়ে লিখো তাহলেই এই জায়গায় হয়ে যাবে। ধরো এখানে বললা যে নো দাইসেলফ এটা হচ্ছে সুইটেবল টাইটেল, এবার জাস্টিফাই করতেছো যে এইভাবে যা আমরা যদি একটু লিখি, আমরা একটু লিখি, হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে দিলাম অ্যান্সার। আচ্ছা, এখানে তুমি লিখলা প্রশ্নটা কি,
give a suitable title of the passage, justify the title. আচ্ছা, এভাবে দিতে পারো, I think এটাও দিতে পারো, অথবা the title suitable title of the passage can be know thyself. এটা ধরো তুমি দিলা, অথবা এছাড়া আরো অনেক কিছু দিতে পারো এখানে, যেমন দিলা হচ্ছে, আমি এখানে উদাহরণ হিসেবে দিচ্ছি, knowing thyself, অথবা তুমি দিতে পারো এরকম যে সেলফ ক্রিটিসিজম। সবগুলো কিন্তু একই জিনিস, এবং এভাবে তোমরা দিতে পারো এটাও। তো এই সেলফ ক্রিটিসিজমও দিতে পারো, নোয়িং দাইসেলফও দিতে পারো, আবার এই নো দাইসেলফও দিতে পারো। ধরো আমরা এটা নো দাইসেলফটাই দিলাম, আমরা এটা কেটে দিলাম, নো দাইসেলফ। আচ্ছা, এটা দেওয়ার পরে এভাবে তুমি দিলা যে নাও আই অ্যাম গোয়িং বা উই আর গোয়িং, এই জায়গাগুলো তো উই দিবা সবসময়, মানে তুমি আর যে টিচার খাতা দেখতেছে এই দুইজন, মানে এই যে অ্যান্সারগুলো দিচ্ছে, এই অ্যান্সারগুলো কি কোশ্চেনে যে অ্যান্সারটা আছে, মানে যেই টিচার তোমার খাতা দেখবে কোশ্চেনের অ্যান্সারটা তুমি চিন্তা করতে হবে যে ওই টিচারই ওই কোশ্চেনগুলো করেছে, এবং তুমি উত্তর দিচ্ছ, এবং এখানে তুমি তার সাথে তাকে কনভিন্স করার চেষ্টা করতেছো তোমার উত্তর দিয়ে। তুমি বলতেছো যে দ্য সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ ক্যান বি নো thyself, নাও উই আর গোয়িং, উই না আই এমই দাও, আই এম দেওয়া বেশি ভালো হবে এখানে। নাও আই এম গোয়িং টু জাস্টিফাই দিস টাইটেল। এবার দাও যে এই সেন্টেন্সে এটার সাথে লাগাই দাও, দেখো এভাবে দিবা, দ্য হোল প্যাসেজ ইজ describing about the self criticism or knowing thyself। knowing thyself এভাবে তোমরা দিলা আর কি প্রথম লাইন, যে পুরো প্যাসেজটা এই রিলেটেডই কথাবার্তা বলা হচ্ছে। অ্যাজ পার দ্য প্যাসেজ, ধরো আমরা এখানটাতে একটু এরকমটা করি, কোশ্চেনটা জানার জন্য আর কি। আচ্ছা, এখানে আমি নিলাম, আচ্ছা বলছে অ্যাজ পার দা, মানে অ্যাজ পার বলতে অ্যাকর্ডিং টু, হ্যাঁ, অ্যাজ পার দ্য প্যাসেজ অর অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ man has inborn curiosity, হ্যাঁ, inborn curiosity to know the unknown, আচ্ছা, এখানে আমরা হচ্ছে একজন মানুষও দিতে পারি, আবার অনেক মানুষও দিতে পারি। তো এখানে যেহেতু হি দিয়ে বলতেছে, আচ্ছা একজন, সেটা আমরা একজনই করব। হি ডাজ many things to fulfill his desire।
সে অনেক কিছু করে থাকে এটা ফুলফিল করার ক্ষেত্রে। হুম, হি criticize criticize uh, evaluate, overlook people and circumstances. হ্যাঁ, he does many things to fulfill এবং he criticizes, হ্যাঁ অবশ্যই is by yes হবে। he criticizes, evaluates, overlooks people and circumstances আচ্ছা, circumstance, but most often এই যে এবার একটু নিজস্ব ক্রিয়েটিভিটি খাটাইতে হবে। হ্যাঁ, বাট মোস্ট অফেন পিপল ডু নট নো দেমসেলফ, মানে তাদের নিজেদেরকেই জানে না। দেমসেলফস বিফোর commenting about other people or conditions, মানে অবস্থা আর কি। we should know ourself we should, এখানে উই এ নিয়ে এসেছি দেখো, পিপুল থেকে এবার আমরা আমাদের কাছে আমাদের নিজেদের ক্ষেত্রে নিয়ে আসলাম। উই শুড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিয়ালাইজ আওয়ার ওন faculties, interest, strength and limitations. Because knowing thyself or self criticism is the best way of, এই যে এই লাস্টের এই লাইনটা আমরা দেব, এই যে বেস্ট ওয়ে টু rectify and identify the inner of, আচ্ছা, identify inner man which, আমরা এখানে কি দেখতেছি যে which is earnestly required perfect to all respects। আচ্ছা, identify inner man that, আমরা এখানে which দেব না, inner man। আচ্ছা, if we can know ourselves it will help us to make, আচ্ছা, to perfect our life self criticism
self criticism is contrary মানে বিপরীত টু backbiting. It is hard, it is difficult to it is to criticize আচ্ছা oneself না selves বা ourselves দিলে হবে বলছে ইট ইজ এই জায়গাগুলো এত বিরক্তিকর বলছে এটা কঠিন আমাদের নিজেদেরকে ক্রিটিসাইজ করা বাট স্টিল self criticism is useful উপকারী আর কি বাস এইটুকুই যদি লেখো এবার লাস্টে গিয়ে এটুকুও লিখতে পারো এটুকু লিখলেই হবে কারণ এই যে এখানে এটুকু লিখেছই যে the whole passage is describing about self criticism or knowing thyself that's why the title is okay তাই না এখানে লাস্টে গিয়ে এই কথাটা আরেকবার উল্লেখ করতে পারো since যেহেতু the entire passage is about the knowing about the usefulness of knowing oneself so we can say that the given title হচ্ছে note thyself is justified মানে এটা ঠিক আছে এটা আমি তো আমার মতো করে একরকম ভাবে লিখলাম বাট এই টাইপের লেখা যদি তুমি লিখে দিয়ে আসতে পারো তাহলে তুমি এখান থেকে 2.5-3 মার্কস পেয়ে যাবা এই ক্ষেত্রে পাস করে আসবা বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের সিনিয়ররা আরো অনেকেই এগুলো যে ফ্রি হ্যান্ডে লিখতেছি আর এই কথাগুলো এই প্যাসেজের ভেতরেই আছে ধরো একজন লোক এলাকায় অনেক ভালো ভালো কাজ করে ওই লোকটার নাম হয়ে গেল ধরো ওই যে কি বলে যে বেশি দান করে তাদেরকে কি বলে মহসিন কি জানো মহসিন কয় দানশীল মহসিন বা এরকম একটা নাম হয়ে গেল তার তাহলে দানশীল মহসিন তার নাম প্রমাণ করো যে সে দানশীল মহসিন কিভাবে প্রমাণ করবা কারণ সে বেশি বেশি দান করে সে অমুক জায়গায় দান করেছে অমুক জায়গায় এই করেছে এর জন্যই তার নাম দানশীল মহসিন এবং এটা পারফেক্ট নাম এই কথাটাই আমরা এখানে বলতেছি যে এই প্যাসেজটার নাম হচ্ছে নো দাইসেলফ কেন নো দাইসেলফ পারফেক্ট কারণ এই প্যাসেজের ভেতরে এই নো দাইসেলফ নিয়ে অনেক কথাবার্তা রয়েছে এবং নো দাইসেলফের ব্যাপারে কি কি কথা বলা হয়েছে সেই কথাগুলো উল্লেখ করে আমরা লাস্টে গিয়ে বলবো যে আমরা যে টাইটেলটা দিয়েছি যে গিভেন টাইটেলটা সেই টাইটেলটা যেহেতু এই প্যাসেজের সাথে মানে প্যাসেজটা এই টাইটেলের সাথে রিলেটেড সুতরাং এই নো দাইসেলফ এই টাইটেলটা জাস্টিফাইড মানে এই জায়গাটাতে ওই সামারিটুকুই কিন্তু আমি লিখেছি তোমাদেরকে যেটুকু কাজ করতে হবে এইটুকু আলাদা লিখতে হবে আর লাস্টের এই লাইনটাকে তুমি আলাদা করে ভাববা বা মুখস্থ রাখবা বা ইয়ে করে রাখবা মাঝখানে তুমি ওই প্যাসেজের সামারিটা লিখে দিবা তাহলেই হয়ে যাবে তোমার হচ্ছে পুরো লেখাটা তুমি এই লাইনটা এই যেভাবে লিখলাম এভাবে লিখবা
সিন্স দ্য এন্টায়ার প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ নোয়িং দাই সেলফ, যেহেতু টোটাল প্যাসেজটাই হচ্ছে এই নিজেকে জানার ইউজফুলনেস সম্পর্কে, উপকারিতা সম্পর্কে, সুতরাং আমরা বলতে পারি যে এই দেয়া টাইটেলটা যেটা হচ্ছে নো দাই সেলফ ইজ জাস্টিফাইড, এটা ঠিক আছে, এটা আমরা বলতে পারি। এখন এখানে তোমার যে আরেকটা যে প্যাসেজ আসবে সেখানে তো এটা নাও থাকতে পারে, তাই না? তখন এই যে এই পুরোটা ঠিক থাকবে, এই জায়গাগুলোতে চেঞ্জ হবে, অ্যাবাউট এর এখান থেকে এইটুকু চেঞ্জ হবে, তারপরে ধরো এই জায়গাটা চেঞ্জ হবে, এই জায়গাটা চেঞ্জ হবে, বাকি এই লাইনটা ঠিক থাকবে। এই সেন্টেন্সের প্যাটার্নটা জেনে রাখো। এই এই জায়গাটাতেও তাই, যে দ্য হোল প্যাসেজ ইজ অ্যাবাউট, এই যে দ্য হোল প্যাসেজ ইজ ডেসক্রাইবিং অ্যাবাউট, এই জায়গাটা চেঞ্জ হবে, বাট এই এই অংশটুকু ঠিক থাকবে। এই জায়গাটাতেও শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ হবে, এই যে লাল যেগুলো করে দিলাম সেই জায়গাগুলোতে চেঞ্জ হবে, আর বাকি সব কিছু ঠিক থাকবে। আর এই যে অংশটা, এই পুরো অংশটাই তো তোমার ওই প্যাসেজের ভেতরেই রয়েছে। ওই প্যাসেজটা পড়ে প্যাসেজটার যে মেইন কথাগুলি সেই কথাগুলো এখানে উল্লেখ করতে হবে এবং বলতে হবে যেহেতু পুরো প্যাসেজটাই হচ্ছে নোয়িং দাই সেলফ রিলেটেড, সুতরাং এটা হচ্ছে এই টাইটেল যেটা আমি দিলাম, এই টাইটেলটা পারফেক্ট টাইটেল এবং এটা জাস্টিফাইড, ঠিক আছে। এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইউজ করাটা কতটা ভালো? শুনো, যখন তুমি ফ্রি হ্যান্ডে লিখতে যাবা এখানে অটোমেটিক সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চলে আসবে। যেমন যে এই প্যাসেজটা আমি করেছি হচ্ছে কমপ্লেক্স, এই লাইনটা। আবার এই যে এখানে দেখো এটা হচ্ছে ইফ দিয়ে করেছি কমপ্লেক্স, তারপরে যে বিকজ নোয়িং, এটা আবার দিয়েছি হচ্ছে সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, তো এখানে এটা কোনো ইস্যু না। তুমি যখন লিটারেচার পড়তে যাবা, আনটিল তুমি যদি গ্রামার এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ওই প্রশ্নটা যদি না করো, বাকি সব কিছু তুমি যা ইচ্ছা এভাবে লিখে দিতে পারো। ওখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা কোনো ইস্যুই না। তুমি কোন সেন্টেন্সে লিখতেছো এটা কোনো ইস্যু না। বরং তুমি ফার্স্ট ইয়ারের একজন ছেলে বা মেয়ে হয়ে যদি তুমি এই মানে ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্ট হয়ে যদি তুমি এরকম সুন্দর সুন্দর বড় বড় সেন্টেন্স লিখতে পারো, এটাই ভালো। এটা এরকম না ওই যে ইন্টারমিডিয়েট বা এসএসসি লেভেলে আমাদেরকে বোঝানো হয় যে ভেঙে ভেঙে ছোট্ট ছোট্ট করে সেন্টেন্স লিখো, এটা এসে এই জায়গায় এই অনার্স লেভেলে এসে এটা আর খাটে না আর কি। লিমিটেশন বলতে তোমাকে বোঝাইতে হবে, তুমি তোমার যে টিচার খাতা দেখবে সেই টিচারকে বোঝাইবা যে এটার টাইটেল এটা এবং এই টাইটেলটা জাস্টিফাইড। এটার কোনো লিমিটেশন নাই, কোনো কিচ্ছু নাই। হ্যাঁ, এটা এরকম নাই যে তুমি একটা প্যারাগ্রাফের ভেতরে 100 ওয়ার্ড লিখতে গেলে দুইটা কমপ্লেক্স লিখবা, একটা মানে কম্পাউন্ড লিখবা, দুইটা সিম্পল লিখবা, এরকম কোনো কিচ্ছু নাই। তুমি তোমার মনের যে কথাগুলো আসছে সেই কথাগুলো তুমি বোঝাবা। বোঝাতে গেলে তুমি সিম্পলে পারো, কমপ্লেক্সে পারো, কম্পাউন্ডে পারো, এটা কোনো ইস্যুই না। এটা অনেকে অনেক কথা বলে কিন্তু আসলে এগুলো কোনো কাজ করে না। আর তোমাদের সিনিয়র যারা ভালো কিছু করেছে বা ভালো রেজাল্ট করেছে তাদের কাছে শুনবা। ফেল করেছে অলরেডি, তার কাছে কোনো জ্ঞান নিতে যাবা না, কারণ সে তো অলরেডি ফেল। সে প্রসেসটা যদি জানতো তাহলে সে তো ফেল করতো না। আচ্ছা, এটা কোনো বই থেকে না, হ্যাঁ, এটা কোনো বই থেকে না, আমি জাস্ট এটা গতবারের কোশ্চেন থেকে এই প্রশ্নগুলো বুঝিয়ে দিচ্ছি যে এই প্রশ্নগুলো কিভাবে লিখবা। রিডিং স্কিলে পার্ট সি কমন পড়ে না, যেমন 20 সালে কমন পড়েনি, আবার গতবার কমন পড়েছে। হ্যাঁ, তুমি তোমার কথাগুলো বোঝাতে পারলেই হলো, সেটা কমপ্লেক্সে বোঝাও আর কম্পাউন্ডে বোঝাও। এখন কমপ্লেক্স সেন্টেন্স করতে গিয়ে দেখতাম ভুল করে ফেললাম, যেমন যে ইফের যে সেন্টেন্সটা আমি তৈরি করলাম কন্ডিশনাল সেন্টেন্স, এটা তৈরি করতে গিয়ে আমি হয়তো ভুল করে ফেললাম, তাহলে তো হলো না। আবার দেখা যাচ্ছে যে মানে গুলিয়ে ফেললাম, যেমন দেখো এই সেন্টেন্সে যদি আমি গ্রামাটিক্যালি বলি তাহলে কিন্তু একটু ভুল আছে। গ্রামাটিক্যালি আমরা কি জানি, মানে ভুল নাই, গ্রামাটিক্যালি ভুল নাই, কিন্তু এখানে যদি তোমাদের একটু ভুলও হয় তাও সমস্যা নেই, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে একটু একটু ভুল হলেও কোনো সমস্যা নেই। যেমন এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স, হ্যাঁ, এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স, বাট এটাও সিম্পল সেন্টেন্স, কিন্তু এইটা এসে হয়ে গেছে কমপ্লেক্স, আবার এইটা হয়েছে কমপ্লেক্স। তো এইটা কোনো লিমিটেশন নেই, তুমি বোঝাতে পারলেই হলো। যখন তুমি অনার্সে পড়ো তখন তুমি সেটা তোমার টিচারকে বোঝাতে পারলেই হয়ে গেল। এটা তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেটা তুমি, তবে সিম্পল লিখলে আরও মনে করে যে একেবারে হচ্ছে কম জানে বা অত বুঝে না বা একেবারে
হয়তো বা কম ওয়ার্ড মিনিং জানা আছে এরকমটা চিন্তা করে। তাই জন্য তুমি যদি একটু কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো মিশিয়ে লিখতে পারো এটা বেশি ভালো। তবে এখানে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সবই মিশিয়ে লিখেছি। আরে পার্ট সি তো আমি পড়াবো, তোমাদের জানার কি আছে সেটা তো আমি তখন বলবোই। আমরা তো পার্ট এ পড়েছি, এখন পার্ট বি পড়তেছি, তারপরে তো পার্ট সি তে যাবোই, তখন তো তোমরা পড়বেই। পার্ট সি কি ছেড়ে দেবো নাকি? আচ্ছা, এরপরে আছে রাইটারের অ্যাটিটিউড। হ্যাঁ, রাইটারের অ্যাটিটিউড কি জিনিস এটা আমি সামনের ক্লাসে বুঝিয়ে দেবো, এবং এটা বেশি সময় লাগবে না, হয়তো 10-15 মিনিট লাগবে, আজকে আর বলবো না আর কি। সামনের ক্লাসে এটা বুঝিয়ে দেবো। আর আরেকটা হচ্ছে যে পার্ট সিতে চলে যাব সামনের ক্লাসগুলোতেই। আর তোমরা এই যে এইটা প্র্যাকটিস করলা, তোমাদেরকে আরেকটা হোমওয়ার্ক দেই, এই টাইটেল এবং মানে এই তিনটা লিখতেই আর কি। এই যে মেন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, সামারি এবং টাইটেল দেয়া, এই তিনটা জিনিস তোমরা দিবা। হচ্ছে এটা আজকে 20 সালের কোশ্চেন সলভ করলা, তো 19 সালের কোশ্চেনের যে পার্ট বি টা আছে সেই বি থেকে এই অ্যান্সারগুলো করবা। আমি আবারও হোমওয়ার্কটা বলে দিচ্ছি, 19 সালের যে কোশ্চেন, এটা তো 20 সালের পরীক্ষার কোশ্চেন তাই না, 19 সালের কোশ্চেনের যে পার্ট বি টা আছে সেইটা থেকে তোমরা এই মেন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, সামারি করা এবং টাইটেল দেয়া এবং টাইটেলটা জাস্টিফাই করা, এইটা তোমরা একটু সলভ করে নিয়ে আসবা। এটা যে আজকে যেরকম খাতায় লিখে তোমরা দিয়েছিলে এরকম ভাবে দিবা, আমি একটু দেখবো যে মানে কেমন হচ্ছে। আর আমি তো অবশ্যই আবার ওইটা পড়ে সামনের দিনে যেমন অ্যাটিটিউডটা বোঝাবো, এবং তোমাদের এইটাকে আমি বুঝিয়ে দেবো যে ঠিক আছে কিনা। আচ্ছা, আর পার্ট সিতে তো আমরা যাবোই। এই যে তোমরা যারা নতুন তাদের জন্য এই যে আমাদের cloudschoolpro.com, এই জায়গায় হচ্ছে সাজেশন দেওয়া আছে, এই সাজেশনগুলো তোমরা পেয়ে যাবা। রিডিং স্কিলের সাজেশন এখানে দিয়ে দিয়েছি। ইনফ্যাক্ট যেখানে বলেছি পার্ট বিতে কি কি করতে হবে এটাই সাজেশন। পার্ট বিতে তো আর কমন পড়বে না তাই না, যে প্যাসেজ পড়ে সামারি লেখা শিখতে হবে, প্যাসেজের মেন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া বের করতে হবে, রাইটারের অ্যাটিটিউড বের করতে হবে, রাইটারের প্যাসেজটি লেখার উদ্দেশ্য কি সেটা বের করতে হবে, তারপর রাইটিংয়ের টাইটেল দিতে হবে, উপযুক্ত আছে কিনা সেটা দিতে। সর্বোপরি ফ্রি হ্যান্ড রাইটিং করা শিখতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং যদি করতে পারো তাহলে সব প্রশ্নের উত্তর ভালোভাবে লিখতে পারবে, আদারওয়াইজ পারবে না। তো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপযুক্ত বিষয়ই হচ্ছে তোমাকে বেশি বেশি লিখতে হবে, যে যত বেশি লিখবে তাই তত ভালো ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবে। এই যে যেমন আমি যে হোমওয়ার্কগুলো দিচ্ছি, তোমরা 2-1 জন করতেছো, বাকিগুলো করতেছো না। তোমরা যারা করতেছো না তারা মনে করতেছো যে লাভবান হচ্ছে, অবশ্যই না, একেবারে তোমাদের মানে জিরো ইমপ্রুভমেন্ট হচ্ছে। তুমি হয়তো বলবা যে পরীক্ষা খাতায় গিয়ে লিখে ফেলবো, বা আমি বাসায় একা একা লিখেছি, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। যতক্ষণ না তুমি এটা প্র্যাকটিস করে আমাকে না দেখাচ্ছ ততক্ষণ এটা কোনো লাভ নেই। পরীক্ষার হলে গিয়ে স্টেজে মারতে গিয়ে সবাই পারে না। হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেই আবার স্টেজে গিয়ে ভালো করবে, কিন্তু সবাই করতে পারবা না। আর যদি প্র্যাকটিস করো সবাই ভালো করতে পারবা। তো এই জন্য যারা প্র্যাকটিস করোনি সামনের দিনে তারা প্র্যাকটিস করো। আচ্ছা, এরপরে পার্ট সি এর যে বিষয়গুলো, পার্ট সিতে যেখানে বলেছি যে এই কবিতাগুলো পড়তে হবে, এর বাহিরেও আসে, এর বাহিরে যে আসে না তা না, বাহিরের এই যে কয়েকটা কবিতা দিয়েছি, এই কবিতাগুলো আমি পড়াবো। এগুলো এই যে যেগুলো বাহিরের সেগুলো আমি পড়াবো। আর এগুলো তো আমরা যখন হচ্ছে কবিতা পড়তেছি তখন তো আমরা এগুলো পড়েছি কিছু, তাই না? আর সেগুলো থেকে কিভাবে অ্যান্সার করতে হবে কোন জায়গাগুলোতে সেটা আমি বলবো। আর তারপরে ওই যে একজন বললা যে পার্ট সি সম্পর্কে কোশ্চেন আছে, কি কোশ্চেন আছে বলো আমাকে একটু। মাইক অন করো, মাইক অন করে বলো। কে বলছিলা? মারিয়া তুলি। হ্যাঁ তুলি, বলো কি বলতেছিলা? মাইক অন করো, মাইক অন করো, কথা না বললে তো হবে না। এই তোমরা যখন থার্ড ইয়ারে যাবা তখন কথা বলতে বলতে প্রশ্ন করতে করতে একেবারে ঝাঁঝরা করে ফেলবে আমারে। আর ফার্স্ট ইয়ারে তোমরা, সেকেন্ড ইয়ারে তোমরা কথা বলো না। ওই যে তোমাদের ক্লাসে আসতে আমার মাঝে মাঝে দেরি হয় না, কারণ কি ওই যে তোমাদের ঠিক আগে আমি থার্ড ইয়ারে ক্লাস নেই। ওদের দেখা যায় যে সময় পার হয়ে যায় তারপরেও ছাড়তে চায় না। ফাইন্ড আউট ফিগার অফ স্পিচ অ্যাবাউট দ্য পোয়েম, কিভাবে লিখলে ভালো হবে। হ্যাঁ, এটা তো আমি বুঝিয়ে দেবো, এটা ওই জন্য আজকে আর সময় নষ্ট করলাম না।
এইটা তোমার ফিগার অফ স্পিচগুলো জানতে হবে, জানলেই কোন কবিতায় কোন ফিগার অফ স্পিচগুলো আছে এটা তুমি নিজেরাই বুঝতে পারবা, নিজেরাই বুঝতে পারবা। যেমন ধরো সনেট 18 আছে সিমিলি, সিমিলিটা ওখানে খুব আহ, ভালোভাবে আছে। তারপর পার্সনিফিকেশন আছে। গুড মোরোতে আছে হচ্ছে কনসিট, গুড মোরোতে আছে হচ্ছে অ্যালিউশন, ওখানে আছে মেটাফোর। এরপরে ধরো আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, এখানে আছে পার্সনিফিকেশন, এখানে আছে হাইপারবোল। এগুলো কোথায় কিভাবে আছে এগুলো ওই যে আমি কবিতাগুলো আলোচনা করেছি ওইখানে তো তোমরা জানার কথা। আর এছাড়াও আমি আলোচনা করব যখন এই যে সামনের ক্লাসের পরের ক্লাস থেকে যখন পার্ট সি তে চলে যাব তখনই আমি আলোচনা করব এগুলো কিভাবে কি করবা। তারপরে আছে ধরো টু অটাম, টু অটামের ভেতরে পার্সনিফিকেশন আছে, অটামকে পার্সনিফাই করতেছে। তারপরে অ্যালিটারেশন আছে, তারপরে ইমেজেরি আছে, ইউজ অফ ইমেজেস এটা আছে টু অটামের ভেতরে। তারপরে আছে হচ্ছে সেন্সুয়াসনেস আছে টু অটামের ভেতরে। এরপরে আরো যে কবিতাগুলি আছে সেগুলোর ভেতরে এরকম মানে সবই আছে আর কি। আমরা যখন এই কবিতাগুলো আলোচনা করব তখন আমি প্রশ্নটা তিনি তো বুঝিয়ে দিবই। আচ্ছা এখন বলো, তোমাদের আর কিছু বলার থাকলে বলো, আমরা এই ক্লাসটা আজকে শেষ করে দেব এবং সামনের দিনের হোমওয়ার্কটা তোমরা করে দিও। আগামী দিনে আমরা রাইটারের অ্যাটিটিউড নিয়ে আলোচনা করব এবং তারপরে আমরা পার্ট সি নিয়ে শুরু করে দেব। কারো কিছু বলার আছে? ভাইয়া আপনি যেহেতু আজকে বলতে আমি আগে ক্লাসগুলা কি গ্রুপেই পাবো? হ্যাঁ, সব এই গ্রুপেই পাবা। যারা নতুন আছো তুমি এই গ্রুপটা স্ক্রল করো, নিচের দিকে যাও, সব ক্লাস পেয়ে যাবে। নিচের দিকে যাও, ঈদের পরে এই যে এইটা হচ্ছে ঈদের আগে ক্লাস হয়েছে 26শে জুন। আমি ক্লাসের নাম্বারও দিয়েছি, এই এই কয়েকটাতে দিতে মনে নাই। তারপরে 21শে জুনে এই যে এটা পড়াইয়েছি, ভিডিওগুলো সব আছে। এই যে এটা পড়িয়েছি 19শে জুন, এটা পড়িয়েছি 17ই জুন। এভাবে খালি নিচের দিকে যাবা, যাইতে থাকলে তুমি সব পেয়ে যাবা। এই যে 12ই জুন লার্নিং ড্রাইভ, 10শে জুন, এভাবে নিচের দিকে যাইতে থাকবা তাহলে সব পেয়ে যাবে। 17 নাম্বার ক্লাস, মানে টোটাল 20-22টার মতো ক্লাস হয়েছে। আমি ক্লাসগুলোর নাম্বার দিয়ে দেবো। রিডিং স্কিলের পরে রাইটিং স্কিল একটু পড়াবো। রাইটিং স্কিলে আসলে অত পড়ার কিছু নাই, আমি ওই হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক তোমরা করে দেবা এটাই আর কি। আর হোমওয়ার্কের কিছু জিনিস আছে যেগুলো বুঝিয়ে দেওয়ার। আর ওই যে প্যারাগ্রাফ, এসে, তারপরে লেটার অ্যাপ্লিকেশন, এগুলো তো পড়ানোর কিছু নাই, এগুলো সেই ক্লাস 1 থেকে পড়ে আসতেছো, ওইগুলাই ওই একই জিনিস। এখানে ওই একই জিনিস লিখলেই হয়ে যাবে। এসএসসিতে যে এসে এসে প্যারাগ্রাফ লেটার অ্যাপ্লিকেশন যেভাবে লিখেছো ওটাই এখানে, ওইটা সহজ আর কি। তারপরে অনেকে আছে এগুলোতে প্রোজ তারপরেই ধরবো, প্রোজ তারপরেই ধরবো। এখন তো পরীক্ষায় আসবে, হ্যাঁ, তুমি তো পরীক্ষায় এসে পড়বে। পরীক্ষা তো আসবেই, পরীক্ষা আসার জিনিস আসবে না? যে জিনিসটা হলো যে আমরা আমার ধারণা তোমাদের পরীক্ষা, যদিও আমি ধারণা করতেছি এই মাসে রুটিন দেবে, এই মাসে রুটিন নাও দিতে পারে হয়তো। কারণ এখন যদি পরীক্ষা নিতে শুরু করে, সামনে কিন্তু বন্যা আসতেছে, বন্যা শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা এরকম, যেমন গতবার পরীক্ষা অনেক দেরিতে হয়েছিল, কারণ সিলেটে ব্যাপক বন্যা হয়েছিল না গতবার, শহরের মধ্যে পানি ঢুকে গিয়েছিল। এই জন্য পরীক্ষা পেছাইতে পেছাইতে সে নভেম্বরে গিয়ে পরীক্ষা হয়েছিল, অক্টোবরের শেষ থেকে নভেম্বরের দিকে আর কি। তো এবারও ওই বন্যার বিষয়টা মাথায় রেখেই এই সামনে মাসে পরীক্ষা হয়তো বা শুরু করবে না, হয়তো দেখা যাচ্ছে দেখবে যে বন্যাটা কেটে যাওয়ার পরে আর কি দেখবে শুরু করতেছে, অর্থাৎ বর্ষাকালটা পার হয়ে যাওয়ার পরে শুরু করবে। তো সেদিক দিয়ে আমার ধারণা সেপ্টেম্বরের শেষ, অক্টোবরে অথবা অক্টোবরের শেষের দিকে পরীক্ষা শুরু হবে। না, সেপ্টেম্বরের শেষের দিকে পরীক্ষা শুরু হবে, অক্টোবর পর্যন্ত পরীক্ষা হবে আর কি। নভেম্বর ডিসেম্বরে গিয়ে সেকেন্ড ইয়ারের পরীক্ষা হবে। সেকেন্ড ইয়ার পরীক্ষা সাধারণত শীতের মধ্যেই হয়, নভেম্বর ডিসেম্বরে হয়, তার আগে তোমাদেরটা হবে। সো অডিট হয়েও না, সবই শেষ হয়ে যাবে। আর যেদিনই রুটিন দেবে, আমরা যদি দেখি যে হ্যাঁ রুটিনটা আগে দিয়ে ফেললো, আমাদের এখন অনেক কিছু বাকি আছে, আমি তো বলেছি তোমাদের রুটিন দেওয়ার পরে প্রতিদিন পড়াবো।
প্রতিদিন পড়াবো তখন। এখন তো আমি সপ্তাহে পড়াচ্ছি হচ্ছে 3 দিন, তখন সপ্তাহে 6 দিন পড়াবো। স্যার আপনি যে প্রশ্নগুলো দিয়েছেন ওই প্রশ্নগুলো করলেই হ্যাঁ, আশা তো করতেছি ওর ভেতরে কমন পড়ে, প্রতিবারই কমন পড়ে, সুতরাং আশা তো করতেছি ওগুলোই কমন পড়বে। স্যার হুম। স্যার আপনি যে আপনি তো লাস্টের কবিতাগুলো পড়াইছেন না, হ্যাঁ ওগুলো কি পড়তে হবে ওইটাও, না? হ্যাঁ ওইটাও পড়তে হবে, ওইটাও পড়তে হবে। ওইটা ওই যে বললাম যে সময়ের কারণে। লাস্টের যে হ্যাঁ চার পাঁচটা কবিতা ছিল হ্যাঁ, ওইগুলোও পড়বো আমরা, ওইগুলোও পড়বো। স্যার আপনি যে ব্রিফ কোশ্চেন গুলো দিয়েছেন এগুলো না অনেকগুলো মানে পাওয়া যেতেছে না, যেগুলো আমি পাইনি ওগুলো আমি করবো। সেট সাজেশন কিনে নিবা, সেট সাজেশনে যে ব্রিফ কোশ্চেনগুলো আছে ওগুলো পড়বা, তাহলেই হয়ে গেল। সেট সাজেশনে কিনবো, ওর ভেতরেই কমন চলে আসে। হ্যাঁ, আবার অনেকেই দেখা যাচ্ছে যে এমন ব্রিফ কোশ্চেন আসবে কোথাও কোনোদিনই পড়োনি এরকমটা মনে হবে, এই জন্য বলেছি যে সেট সাজেশন কিনবা, সেট সাজেশনে যেগুলো আছে ওর ভেতর থেকেই কমন পড়ে যায়, এই জন্য মানে কমন পাবেই তখন। আচ্ছা, ওইটা একটু আলোচনা করে তো হবে না, তাই না? একটু 5 মিনিট কি আলোচনা করে আমি বলতে পারবো? এটাতে বিস্তারিত একদিন একটা ক্লাসই নিতে হবে, তো তখন আমি এটা এটা ওইভাবে বলবো আর কি। আর তুমি যদি এরকমটা যেমন এখানে বলতেছো কি যে পার্ট কি পারতেছি না, তাই আপনি আজই একটু বলে দেন, আমি নোট করতেছি একটু। আচ্ছা, ফিগারস অফ স্পিচটা, আচ্ছা কোনোটায় অ্যান্সার, আচ্ছা দেখে স্যাটিসফাইড হতে পারছি না, মানে ব্যাপারটা এরকম, যদি তুমি ফিগার অফ স্পিচের কি দেখতেছো, এখানে কি কোনো প্রশ্ন আছে যে ফিগার অফ স্পিচ সম্পর্কে? হ্যাঁ, যদি এইটাতে আসে, আমি তোমাদের রিডিং স্কিলে চলে যাই, এইখানের পার্ট সি, এই জায়গায়, তাই না? যেমন এই যে এইবারে আসছিল এই কবিতাটা, এখানে ফিগার অফ স্পিচ কোনটা বলতেছে, যে রাইট অথরস পজিশন, স্কিম, এখানে ফিগার অফ স্পিচ আসছে কি? আসে নাই তো। তুমি কিসের ফিগার অফ স্পিচের নোট করতেছো? হোয়াট ইজ সিমিলি, হোয়াট ইজ মেটাফোর, এগুলো নিয়ে কি তুমি নোট করতেছো? সিমিলি কি, মেটাফোর কি, এগুলোর উপরে? তাহলে ওই জায়গাটাতে আলোচনা হচ্ছে যে সিমিলি কি, এর উদাহরণ দিতে হবে। মেটাফোর কি, কাকে বলে, এর উদাহরণটা কি, এইভাবে নোট করতে হবে, যেটা হচ্ছে পার্ট বি এ আসবে 4 মার্কের জন্য, আসতে পারে আর কি। আর এই জায়গায় কিন্তু প্রশ্ন আসে, তবে এই যে যেমন এবার আসেনি, হ্যাঁ, যে ফিগার অফ স্পিচ এবার আসছে স্ক্যান দ্য লাইন, মানে স্ক্যানশন আসছে। স্ক্যানশন কি, স্ক্যানশনের উপরে 2-3টা ভিডিও আমি মনে হয় তোমাদেরকে গ্রুপে শেয়ার করেছি। স্ক্যানশন অনেক পড়তে হয়, অনেকগুলো জিনিস পড়লে কারণ স্ক্যানশন পারা যায় ভালোভাবে, স্ক্যানশনে টাইম দিতে হয়। তো স্ক্যানশনও আমি শিখিয়ে দেবো, আমি যে ভিডিও দিয়েছি তোমাদের গ্রুপে, দেখো তোমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে পাবা। আর যেহেতু কেবল 2 মাস ক্লাস হয়েছে 20টার মতো, সুতরাং স্ক্রল ডাউন করলে তুমি নিচের দিকে গিয়ে দেখতে পাবা আর কি। তো একটু কথা না বললে আসলে মুশকিল, এইটা তুমি কি লিখতেছো, কি বোঝাচ্ছ আমি বুঝতে পারতেছি না তো। ফিগার অফ স্পিচ কি কবিতা থেকে বের করে কিভাবে লিখবা সেটা? এই যে এবার আসছিল, তোমাদের আসতেই পারে স্ক্যান, তো এটা হচ্ছে স্ক্যানশন, যেটা সেটা আসতেই পারে তোমাদের সামনে বার। এটা এরকম না যে এবার আসছে বলে আরেকবার আসবে না, এটা এরকম তো না। তাহলে অনেক সাউন্ডের মধ্যে তুমি কেন ক্লাস করতেছো? তুমি তো ক্লাসে অনেক কিছু বুঝবেই না তাহলে। যাই হোক, আমি এটা নিয়ে আলোচনা করব, তুমি অরিড হওয়ার কিছু নাই। হ্যাঁ, অরিড হওয়ার কিছু নাই, প্রয়োজনে তুমি সামনের ক্লাসে আমাকে একটু জানানোর চেষ্টা করো যে তুমি এই ফিগার অফ স্পিচ নিয়ে কি নোট করতেছো, সিমিলি কি, মেটাফোর কি, কনসিট কি, হাইপার মানে প্যারাডক্স কি, পান কি, এইগুলো নিয়ে তুমি আলাদা আলাদা করে ছোট ছোট নোট করতেছো, নাকি একটা কবিতার ভেতরে থেকে তুমি হচ্ছে ওইগুলো বের করার চেষ্টা করতেছো?
যে কোথায় কোনটা আছে। যেমন এই কবিতার ভেতরে রয়েছে যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই জায়গাটাতেই আছে হচ্ছে তোমার হচ্ছে সিমিলি রয়েছে, এখানে রয়েছে মেটাফোর রয়েছে, এখানে ইমেজারি রয়েছে, এখানে রয়েছে যেমন এই যে এখানে বলতেছে যে ডেথ 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 ব্র্যাগ, মানে ডেথকে এখানে পার্সনিফাই করা হচ্ছে। হ্যাঁ, তারপরে এরকম আর কি। হ্যাঁ, ইনবক্সে তুমি ডিটেল বলে দিও, অথবা আরেকটা জিনিস করতে পারো, ভয়েস এসএমএস পাঠাইও, তোমার সুবিধা মতো একটা সময় ভয়েস এসএমএস পাঠাও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত রেখে দিই, সামনের দিনে হোমওয়ার্কটা করো এবং তারপরের দিনে আবার বাকি বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।